বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞান পরিচিতি। এটি হিসাব বিজ্ঞান ফার্স্ট পেপারের প্রথম অধ্যায়। প্রথমে হিসাব বিজ্ঞানের ধারণা। ছোট বড় সকল প্রতিষ্ঠানেই দৈনিক নানা রকম আর্থিক লেনদেন সংঘটিত হয়ে থাকে। এই সকল আর্থিক লেনদেনগুলো পর্যায়ক্রমিকভাবে প্রকৃতি ও তারিখ অনুযায়ী এবং স্বীকৃত রীতিনীতি অনুযায়ী সুশৃঙ্খল এবং সুসংবদ্ধভাবে লিপিবদ্ধ করার কলা কৌশলকেই হিসাব বিজ্ঞান বলে। আবিধানিক অর্থে হিসাব বলতে গণনা বোঝায় এবং বিজ্ঞান বলতে বিশেষ জ্ঞান বোঝায়। হিসাব বিজ্ঞান ব্যবসায়ের ভাষা হিসাবে হিসাব বিজ্ঞান, যে ভাষা হচ্ছে ভাব প্রকাশের প্রধান মাধ্যম। ভাষার মাধ্যমে কোনো ব্যক্তি তার চিন্তা চেতনা রীতি নীতি অপরকে জানাতে সক্ষম হয়। স্থান কাল অবস্থান ভেদে ভাষা বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন মানুষের আমেরিকান ভাষায় ভাব আদান প্রদান করে, আবার একজন বাঙালি বাংলা ভাষায় সকল ভাব প্রকাশ করে থাকে। এক কথায় ভাষা হচ্ছে কোনো ব্যক্তির বাহ্যিক প্রকাশ। আধুনিক হিসাব বিজ্ঞানকে ব্যবসা প্রতিষ্ঠানে ভাষা বলা হয়, কারণ ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেন সংক্রান্ত যে কোনো তথ্য হিসাব বিজ্ঞানের মাধ্যমে লাভ করা যায়। হিসাব বিজ্ঞানের যে তথ্য ব্যবহারকারী, হিসাব বিজ্ঞানের প্রধান এবং মুখ্য উদ্দেশ্য হচ্ছে তথ্য সরবরাহ করা। এই তথ্য প্রতিষ্ঠানের অভ্যন্তরে এবং বাহিরে ব্যবহার হয়। হিসাব বিজ্ঞানের ব্যবহারকারীকে দুই ভাগে ভাগ করা যায়, অর্থাৎ তথ্য ব্যবহারকারীকে দুই ভাগে ভাগ করা যায়: অভ্যন্তরীণ ব্যবহারকারী এবং বাহ্যিক ব্যবহারকারী। আমরা অভ্যন্তরীণ ব্যবহারকারী বলতে তাদেরকে বুঝাই যারা প্রতিষ্ঠানের অভ্যন্তরে বিভিন্ন কাজের সাথে সংযুক্ত। আর বাহ্যিক ব্যবহারকারী বলতে আমরা প্রতিষ্ঠানের বাহিরের পক্ষের সাথে বা বাহিরের বিভিন্ন পার্টির সাথে প্রতিষ্ঠানের যে সংশ্লিষ্টতা তাকেই বুঝায়। যেমন অভ্যন্তরীণ ব্যবহারকারী বলতে মালিক বা স্বত্বাধিকারী, পরিচালক, ব্যবস্থাপক, অভ্যন্তরীণ নিরীক্ষক, হিসাব কর্মকর্তা। বাহ্যিক ব্যবহারকারী বলতে এখানে বিনিয়োগকারী, মহাজন, আয়কর কর্তৃপক্ষ, পাওনাদার, বণিক সমিতি, ঋণদাতা, সরকার, ভোক্তা, জনগণ, কর্মচারী, কর্মকর্তা, শ্রমিক সংঘ ও অন্যান্য পক্ষগুলোকে বুঝায়। মূল্যবোধের ধারণা। সাধারণভাবে মূল্যবোধ হচ্ছে মানুষের আচার আচরণ, দৃষ্টিভঙ্গি এবং বিশ্বাসের সমষ্টি। অন্যভাবে বলা যায় এটি মানুষের অলিখিত ইচ্ছা নির্ভর মানদণ্ড, যা দিয়ে তার ভালো মন্দ বিচার করা যায়। কোনো ব্যক্তি বা দলের ধ্যান ধারণা, চিন্তা, বিশ্বাস ইত্যাদির আলোকে দীর্ঘদিনে গড়ে ওঠা একটি মানদণ্ডের বিচারে কোনো বিষয়ের মূল্যায়নকে মূল্যবোধ বলে। ব্যাপক অর্থে যে সকল চিন্তা চেতনা ধ্যান ধারণা ও বিশ্বাস দ্বারা কোনো ব্যক্তি সমাজ বা দল সম্পর্কে মূল্যায়ন করতে শিখে তাকেই মূল্যবোধ বলে। জবাবদিহিতা হচ্ছে সাধারণ অর্থে জবাবদিহিতা প্রতিষ্ঠানের অধীনস্থদের কর্মকাণ্ডের হিসাব নিকাশ বা মূল্যায়নকেই বুঝায়। অন্যভাবে বলা যায় কোনো ব্যক্তির কার্যক্রমের জন্য অন্যের নিকট দায়বদ্ধতা প্রকাশের প্রক্রিয়াকেই জবাবদিহিতা বলে। ব্যাপক অর্থে সরকারি, বেসরকারি, ব্যবসায়ী, অব্যবসায়ী প্রতিষ্ঠানসমূহের বিভিন্ন কাজের দায়িত্বে বিভিন্ন কর্মীর উপর ন্যস্ত থাকে। এরকম কর্মীর উপর অর্পিত দায় দায়িত্ব যথাযথ ও সুষ্ঠুভাবে পালন করা হয়েছে কিনা তা বিচার বিশ্লেষণ এবং মূল্যায়ন প্রক্রিয়াকেই জবাবদিহিতা বলে। তারপর আসলে যে হিসাব বিজ্ঞানের উৎপত্তি বা ক্রমবিকাশ, এটা আমরা যদি দেখি, এটা আসলে আলোচনাটা একটু দীর্ঘমেয়াদী। হিসাব বিজ্ঞানের উৎপত্তি এবং এক এক হিসাব বিজ্ঞানীদের সেন্সে আমরা দেখেছি এক এক রকম। তারপরেও সামষ্টিকভাবে আমরা তোমাদেরকে যেটা বেশি গ্রহণযোগ্য সেই ক্রমবিকাশটাই দেখাবো। প্রথমেই দেখো আর্লি স্টেজ। এখানে বলা হয়েছে যে প্রায় 1500 বছর আগে, তখন 1500 সনের পরবর্তী উন্নয়ন চিত্র। তারপরে আসছে যে 1500 সনে দুতরফা দাখিলা পদ্ধতি। তারপরে আসছে 1800 সনে আর্থিক হিসাব বিজ্ঞান। 1840-এ নিরীক্ষা ও কর ব্যবস্থাপনা। 1900 সালে দিকে আসছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান। 1925-এর দিকে আসছে রাষ্ট্র হিসাব বিজ্ঞান। 1940-এর দিকে আসছে সামাজিক হিসাব বিজ্ঞান।
তারপর 1950-এর দিকে আসে ব্যবস্থাপনীয় হিসাব বিজ্ঞান, 1970-এর দিকে আসছে মুদ্রাস্ফীতিজনিত হিসাব বিজ্ঞান, এবং 1975 এবং পরবর্তী সময়ে আমাদের আসছে মানব সম্পদ হিসাব বিজ্ঞান। লেনদেনের ধারণা, এখানে লেনদেন বলতে অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায় এরূপ দ্রব্য বা সেবার আদান প্রদানকে বোঝায়, যা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা পরিবর্তন ঘটায়। যেমন হোসেন হাসানকে 10,000 টাকা প্রদান করলো। এই কার্যের মাধ্যমে আমরা দুটি পক্ষ দেখতে পাই, হাসান 10,000 টাকা গ্রহণ করলো এবং হোসেন 10,000 টাকা প্রদান করলো। সুতরাং যে আদান প্রদান বা অর্থ বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য এবং যা ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় তাকেই লেনদেন বলে। লেনদেনের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন লেনদেন বলতে আদান প্রদানকেই মূলত বোঝায়, কিন্তু সকল আদান প্রদানকে আমরা লেনদেন বলবো না। লেনদেন হতে হলে কতগুলো পৃথক বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে। নিম্নে লেনদেনের বৈশিষ্ট্যগুলো আলোচনা করা হচ্ছে। মৌলিক বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলো লেনদেনের জন্য অত্যাবশ্যকীয়, সেগুলি হচ্ছে মৌলিক বৈশিষ্ট্য। যেমন অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য, আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে, পরিমাণগত এবং নিট পরিবর্তন, কাঠামোগত বা গুণগত পরিবর্তন। আর একটা হচ্ছে যে দ্বৈত সত্তা থাকতে হবে, অর্থাৎ মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে কিন্তু মূলত তিনটি: অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য, আর্থিক অবস্থার পরিবর্তন এবং দ্বৈত সত্তা। এই তিনটি বৈশিষ্ট্য থাকতেই হবে। কিছু গৌণ বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি যে স্বয়ংসম্পূর্ণ, স্বতন্ত্র, দৃশ্যমান ও অদৃশ্যমান ঘটনা, ইতিবৃত্তীয় বা ভবিষ্যৎ ঘটনা, প্রামাণ্য দলিল, হিসাব নিকাশের ভিত্তি, নগদ ভিত্তি, বকেয়া ভিত্তি। নগদ ভিত্তি, বকেয়া ভিত্তি, এটা হিসাব নিকাশের ভিত্তির দুটি অংশ। নগদ ভিত্তি বলতে আসলে যে লেনদেনগুলো কিছু প্রতিষ্ঠান আছে শুধু নগদের লেনদেন করবে, সেগুলি রেকর্ড করবে। কিছু প্রতিষ্ঠান আছে না, নগদের পাশাপাশি বকেয়া ভিত্তিক, আবার কিছু প্রতিষ্ঠান আছে দুইভাবেই মেনটেন করে, নগদ এবং বকেয়া দুইভাবেই হিসাব সংরক্ষণ করে থাকে। তারপরে আছে যে দায়ের প্রকৃত অঙ্ক। দায়ের প্রকৃত অঙ্ক নিশ্চিতভাবে নির্ণয় করা গেলে তাকে লেনদেন হিসেবে আমরা আসলে গণ্য করব। বিনিময় যোগ্যতা, লেনদেন হতে হলে অবশ্যই পণ্য, সামগ্রী বা সেবার বিনিময়ে ক্ষমতা থাকতে হবে। হিসাব সমীকরণের প্রভাব বিস্তার, প্রতিটি লেনদেনই হিসাব সমীকরণ প্রভাব বিস্তার করে। লেনদেনের ফলে হিসাব সমীকরণে বিভিন্ন দফার পরিবর্তন হয়। হিসাব সমীকরণটি হলো সম্পদ ইকুয়াল টু দায় প্লাস মালিকানা সত্ত্ব। সুতরাং কোনো ঘটনা লেনদেন কিনা তা হিসাব সমীকরণের পরিবর্তনের মাধ্যমে যাচাই করা যায়। পরিশেষে বলা যায়, কোনো ঘটনা লেনদেন হিসাবে বিবেচিত হতে হলে উপরে বর্ণিত বৈশিষ্ট্যসমূহ বিদ্যমান থাকা দরকার। তবে লেনদেনের জন্য সবগুলো বৈশিষ্ট্য নাও থাকতে পারে, সেক্ষেত্রে প্রধান তিনটি বৈশিষ্ট্য বিদ্যমান থাকাটা অপরিহার্য। এবার লেনদেন চিহ্নিত করা, একটি লেনদেন কিনা সেটি চিহ্নিতকরণ বা চিহ্নিত করার যে উপায় আমরা দেখতে পেয়েছি, যে বৈশিষ্ট্যের ভিত্তিতে লেনদেন চিহ্নিতকরণ এবং হিসাব সমীকরণের ভিত্তিতে লেনদেন চিহ্নিতকরণ। আমরা লেনদেন চিহ্নিতকরণটাকে দুটো ভাগে আমরা ভাগ করেছি। বৈশিষ্ট্যের ভিত্তিতে কিছুক্ষণ আগেও আমরা আলোচনা করেছি, তিনটি বৈশিষ্ট্য মুখ্য, তিনটি বৈশিষ্ট্য থাকতেই হবে: অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য এবং আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে সেরকম, এবং দুটো পক্ষ থাকতে হবে। আর আরেকটা হচ্ছে সমীকরণের ভিত্তিতে আমরা বলছি যে সমীকরণ আমরা জানি তিনটি উপাদান, এ ইকুয়াল টু এল প্লাস ওই। এই তিনটি উপাদানের যে কোনো একটি উপাদান পরিবর্তিত হলেই তাকেই আমরা লেনদেন বলবো। যেমন একটি উদাহরণের মাধ্যমে আমরা এখন আলোচনা করছি। এখানে জনাব বাদশাহ একটি খুচরা ব্যবসায়ী। 2013 সালে জানুয়ারি মাসে তিনি তার ব্যবসার কিছু ঘটনা এখানে উল্লেখ করেছেন। প্রথম হচ্ছে তিনি ব্যবসা 1 লাখ টাকা মূলধন নিয়ে ব্যবসা স্টার্ট করেছেন, আমরা এটাকে লেনদেন বলছি। যদি বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা আলোচনা করি তাহলে বলবো যে নগদ অর্থ মূলধন হিসেবে ব্যবসায় আনাতে ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। এতে ব্যবসায় নগদ অর্থ যেমন বৃদ্ধি পেয়েছে, তেমন মূলধনও সমপরিমাণ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে যদি সমীকরণের ভিত্তিতে আমরা বলি, এ ইকুয়াল টু এল প্লাস ওই সমীকরণে এ এবং ওই উপাদানে সমপরিমাণ বৃদ্ধির মাধ্যমে পরিবর্তিত হয়েছে, সুতরাং এটিও লেনদেন। যেমন 3 নম্বরে আছে, তিনি দোকানের জন্য তার দোকানের একজন কর্মচারীর একটি সাইকেল চুরি হয়ে যায়, যার মূল্য প্রায় 10,000 টাকা, কিন্তু এটি আসলে লেনদেন নয়। বৈশিষ্ট্যের ভিত্তিতে কেন নয়? এক্ষেত্রে
ব্যবসার আর্থিক অবস্থায় কোনো পরিবর্তন হয়নি, কেননা কর্মচারীর সাইকেল চুরি হওয়ার সাথে ব্যবসার কোনো সম্পর্ক নেই। এটি কর্মচারীর ব্যক্তিগত ঘটনা মাত্র। এবং সমীকরণের ভিত্তিতেও যদি আমরা বলি, আমরা বলবো A ইকুয়াল টু এল প্লাস ওই সমীকরণে কোনো উপাদানই কোনোরূপ পরিবর্তন হয়নি, সুতরাং এটিও লেনদেন নয়। তারপরে আমরা যদি বলি যে এখানে ৪ নম্বরে তিনি যে সে তার একজন নিকটস্থ বন্ধুকে ১,০০০ টাকা ধার দেওয়ার প্রতিশ্রুতি দেন, এটি কিন্তু আসলে লেনদেন নয়। কারণ এর দ্বারা বৈশিষ্ট্যের ভিত্তিতে আর্থিক অবস্থার কোনো পরিবর্তনই হয়নি। সমীকরণের ভিত্তিতে হিসাব সমীকরণের কোনো উপাদানই এর দ্বারা পরিবর্তন হয়নি। ৫ নম্বরে যদি বলি উদাহরণ হিসাবে, জনাব হাবিব তার ব্যবসায় হঠাৎ টাকার প্রয়োজন হওয়ায় স্ত্রীর গহনা বিক্রি করে ৪০,০০০ টাকা ব্যবসায় যোগান দেয়, আমরা এটাকে লেনদেন বলবো। এক্ষেত্রে ব্যবসায় আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে, কেননা ব্যবসায় নগদ অর্থ পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং মূলধনও মালিকানা সত্ত্বে মাধ্যমে বৃদ্ধি পেয়েছে। এবং এটাও সমীকরণের ভিত্তিতেও এটিও লেনদেন, কারণ সমীকরণ এ এবং ওই উপাদানে এর সমপরিমাণ বৃদ্ধির মাধ্যমে হিসাব সমীকরণটি পরিবর্তিত হয়েছে। তিনি তার ব্যক্তিগত প্রাইজ বন্ড বিক্রি করে বড় ছেলের হাফিজের জন্য ৫,০০০ টাকা মূল্যের একটি সাইকেল কিনে, এটি লেনদেন নয়, কারণ এতে ব্যবসার আর্থিক অবস্থা কোনো পরিবর্তন হয়নি। সমীকরণের ভিত্তিতেও হিসাব সমীকরণের কোনো উপাদানই এর কোনো প্রভাব পড়েনি। পরবর্তীতে আমরা দেখছি যে ৭ নম্বর দেখো যে ৮,০০০ টাকা আসবাবপত্র 10% অবচয় ধরা হয়েছে। এটি একটি লেনদেন যদি বৈশিষ্ট্যের ভিত্তিতে বলি, এতে ব্যবসার আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে, খরচ বৃদ্ধি পেয়েছে, দায়ও সমপরিমাণ বৃদ্ধি পেয়েছে। সমীকরণের ভিত্তিতে ইকুয়াল টু এল প্লাস ওই সমীকরণে এল বৃদ্ধি এবং ওই হ্রাস বৃদ্ধির মাধ্যমে ওই হ্রাস পেয়েছে, এর মাধ্যমে হিসাব সমীকরণটি প্রভাবিত হয়েছে। জনাব হাবিব তার ব্যবসা প্রতিষ্ঠানের একজন কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নেয়। যেকোনো মালিকই যদি কর্মচারী এবং তার প্রতিষ্ঠানের আহ, কর্মচারী নিয়োগের যদি কোনো সিদ্ধান্ত নেয়, এর দ্বারা আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি, কেননা এই ঘটনার সাথে ব্যবসার কোনো সম্পর্কই নেই। যেমন যেমন আমরা যদি সমীকরণের ভিত্তিতে বলি, তাহলে আমরা বলবো ইকুয়াল টু এল প্লাস ওই সমীকরণের কোনো উপাদানে কোনোরূপ পরিবর্তন ঘটেনি, সুতরাং এটি লেনদেন নয়। তো ধন্যবাদ সবাইকে। আজকের আমাদের প্রথম লেকচারটি এই পর্যন্তই। আমরা সেকেন্ড লেকচারের জন্য অপেক্ষা করব ইনশাল্লাহ। সেকেন্ড লেকচারে পরবর্তী বিষয়গুলো সুন্দরভাবে তোমাদেরকে বোঝানো হবে। আল্লাহ হাফেজ।